প্রার্থীদের নানা ওয়াদায় নির্বাচন ও গণভোটের প্রচারণা শেষ, বহুমুখী সমীকরণে ভোটাররা। বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক, জানিয়েছে ইইউভুক্ত ২৭ দেশের পর্যবেক্ষক দল। মাঠে গড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ, বিশ্বকাপ না খেলার শাস্তি হচ্ছে না বাংলাদেশের, বিসিবি পাচ্ছে পুরস্কারও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। শেরপুর ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ইসি ওই আসনে নির্বাচন বাতিল করায় ভোট হবে ২৯৯টি আসনে। এবারের নির্বাচনে মোট ১২,৭৭,১১,৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫৪ জন, মহিলা ভোটার ৬,২৮,৮৫,৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২২০ জন। নির্বাচন কমিশন জানিয়েছে ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি ১ আসনে ২,২৮,৪৩১ জন এবং সর্বোচ্চ ৮,০৪,৩৩৩ জন ভোটার রয়েছে গাজীপুর ২ আসনে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ২,০৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন জানান, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে ২,৪৭,৪৮২টি ভোট কক্ষ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তারা। সকালে রাজধানীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব বলেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, এবার বাংলাদেশের নির্বাচনকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। এ কারণে ইইউভুক্ত ২৭ দেশের বাইরে পার্টনার দেশগুলো নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নে কোনো রাজনৈতিক বক্তব্যে জড়াবে না। এ পর্যবেক্ষক দলের কাজ সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশের নির্বাচনের অধিক সংখ্যক নারী ভোট দেবেন ও সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন আশা করে ইউরোপীয় ইউনিয়ন। In a sense that, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। নীরব সেই মুহূর্তে শহীদ জিয়ার আত্মত্যাগ ও খালেদা জিয়ার আপোষহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগালুপ্ত হয়ে পড়েন নেতাকর্মীরাও। নির্বাচনের আগ মুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন। বিএনপি সব কর্মসূচি সফল করতে হলে দুর্নীতির লাগাম টানতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ৬ আসনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এই আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। ঢাকার মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার আসন ঢাকা ৬। এ আসনেই বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন রাজপথে। সেই আসনেই ধানের শীষের কাণ্ডারি তারই পুত্র ইশরাক হোসেন। ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। পুরান ঢাকার ধূপখোলা মাঠে মানুষের এমন উপচে পড়া উপস্থিতি বলে দেয়, পিতার দেখানো পথে জনতাকে আঁকড়ে ধরে শক্ত ঘাঁটি গড়েছেন খোকাপুত্র ইশরাক।
জনাকীর্ণ সমাবেশে যখন উপস্থিত বিএনপি প্রধান তারেক রহমান, তখন স্লোগানে উত্তাল পুরো এলাকা। প্রিয় নেতাকে বরণ করে নিলেন ভালোবাসায়। ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি পিতার অবর্তমানে অভিভাবক হিসেবে স্নেহের ছায়ায় রাখায় কৃতজ্ঞতা জানান তারেক রহমানের প্রতি। আমাদের এই অঞ্চলের 1 নম্বর সমস্যা, যেটি আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন শ্রেণী পেশার জনগণ আমাদের কাছে বলছে, গ্যাসের তীব্র সংকট। এই সংকটের কারণে সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে যারা গৃহিণীরা আছেন তাদের জন্য এই সমস্যাটি আরো তীব্র। তাই আমি আপনাদের কথা দিতে চাই, আমার নেতার সামনে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাদেরকে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের গ্যাস সংকট অবশ্যই নিরসন করব। আমার নেতা দেশনায়ক তারেক রহমান, উনি যেভাবে আমাকে আগলে রেখেছিলেন, আমার বাবার মৃত্যুর পর এই ধূপখোলা মাঠে ওনার সর্বশেষ জানাজা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত কঠিন। আমার কোনো অভিভাবক ছিল না, একমাত্র আমার নেতা দেশনায়ক তারেক রহমান আমার মাথার উপরে উনি ছায়া দিয়েছিলেন বিধায় আমি যতটুকু পেরেছি রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করেছি। আমৃত্যু জনগণের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত সাদেক হোসেন খোকার রেখে যাওয়া কর্মের কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। জানান, পুরান ঢাকার প্রতিটি অলিগলির সমস্যা তার জানা। এই যে ইশরাক, শুধু ইশরাক না, ইশরাকের বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাল্লাহ ইশরাকও আপনাদের এলাকার সন্তান, ইশরাকও এই এলাকার মানুষের সমস্যার সমাধানে কাজ করবে, এলাকার মানুষের বিপদ আপদে থাকবে। এই যে ইশরাক একটু আগে তার বক্তব্যে বলল যে এই এলাকায় মানুষের হাসপাতাল প্রয়োজন, সরকারি হাসপাতাল প্রয়োজন। যেই হাসপাতালটি আছে এটি প্রয়োজন না, এটাকে আরো বড় করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আমরা আপনাদের যে সরকারি হাসপাতাল আছে এই হাসপাতালকে ইনশাআল্লাহ আমরা শয্যা সংখ্যা বৃদ্ধি করব, যাতে এই এলাকার মানুষ সহজেই চিকিৎসা সুবিধা পেতে পারে। আধুনিক চিকিৎসা সেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক আর দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান। আমাদেরকে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে দাবি করে গুপ্ত ষড়যন্ত্র থেকে মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীতে 8টি নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। বলেন, বিএনপির হাতে দেশ নিরাপদ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জনি। নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু করেন নিজ আসন ঢাকা 17-র বনানী খেলার মাঠের জনসভা দিয়ে। এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। পরে দুপুরে ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত নির্বাচনী সভায় অংশ নেন তারেক রহমান। একটি মহল মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এইসব নকল সিল বানায় তাদের বিরুদ্ধে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেখান থেকে যোগ দেন ঢাকা 8 আসনের জনসভায়। বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবে বিএনপি। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে দুর্নীতিকে কঠোর হস্তে দমন করতে হয়। বিএনপি একমাত্র দল, তারা জানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হয়। পরে ঢাকা 9 আসনের বাসাবো খেলার মাঠের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, মানুষের উন্নয়ন বিএনপির হাত ধরেই সম্ভব।
কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেখান থেকে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন তিনি। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সেটি করার অভিজ্ঞতা বিএনপির আছে। যদি ইপিজেড গঠন করতে হয় কিভাবে ইপিজেড গঠন করতে হয় সেই অভিজ্ঞতা একমাত্র বিএনপি আছে, আর কোন দলের নেই। আমরা আমাদের রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করার পথে চলে এসেছি। এছাড়া ঢাকা ৪ আসনের জুরাইন এবং ঢাকা ৭ আসনের লালবাগ বালুর মাঠের নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান বক্তব্য রাখেন। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বিএনপির তৃণমূলের নেতা কর্মী এবং সমর্থকরা। নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে এই পথসভাগুলো ভোটের মাঠে বড় ধরনের পার্থক্য করে দেবে, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থার বিষয়টি পুনঃস্থাপন করবে বিএনপি। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সন্নিবেশিত করেছিলেন, কিন্তু তাবেদার সরকার সংবিধান থেকে এই কথাটি বাদ দিয়েছিল। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার, বিএনপির অঙ্গীকার। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এসব বলেন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হকের সমর্থনে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জনগণের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র হলে আবারও জুলাইয়ের হাতিয়ার হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। নির্বাচিত হলে মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করার আশ্বাস দেন ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক। বিগত 16 বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে, গণহত্যার পক্ষে, নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন, কে আপনাদেরকে বাধ্য করছে? জনসম্মুখে সাহস করে বলুন, আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না, আপনারা পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন, নতুন কোন স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দলকে বিজয় করতে উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। জনগণ তাদের অতীত বর্তমান দেখেছে, ভোটে তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন তিনি। একটা পক্ষ দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য পাগল পারা হয়ে উঠেছে। জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনো তাদের কার্যকলাপ দেখছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। ক্ষমতায় গেলে সকল বর্ণ ও ধর্মের মানুষের অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন জামাত আমির। পরে জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। সোমবার বিটিভিতে দেয়া নির্বাচনী ভাষণে একথা বলেন তিনি। নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি, আমাদের পক্ষে অসম্ভব না। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে, আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। একটি নতুন বাংলাদেশ, তরুণদের প্রত্যাশার বাংলাদেশ, জিএনডির জন্য আগামী বাংলাদেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি। তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। এই পরিবর্তন আমাদের হাতে ইনশাআল্লাহ মানাবে, অন্য কারো হাতে নয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে। এই পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ পাল্টে যাবে, আর অপশাসন আসবে না। হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সচিবদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, এই সরকার যা করতে চেয়েছে তার 90% করতে পেরেছে। সরকারের সবচেয়ে বড় সফলতা দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এছাড়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে প্রবৃদ্ধিতে ফিরিয়ে আনা, গুম খুন বন্ধ করে ন্যায় বিচার ফিরিয়ে আনা, সর্বোপরি গণতান্ত্রিক উত্তরণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের ভোট বর্জনের ডাক বা ভোট প্রতিহতের ঘোষণা ভোটে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রেস সচিব। ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণ হিসেবে ভারতের মিডিয়ার বাংলাদেশ নিয়ে মিথ্যাচারকে দায়ী করেন প্রেস সচিব। নভেম্বর মাসে অনেক চেষ্টা করেছিল তারা যে একটা পার্টি, তারা যে একটা তাদের যে সাপোর্ট আছে সেটা প্রমাণ করার জন্য তারা আপনি নভেম্বরের 10 থেকে 17 তারিখ পর্যন্ত তারা অনেকগুলো বাস পুড়িয়েছে। তারা গির্জাতে, তাদের লোকরা গির্জাতে ককটেল মেরেছে। তারা একটা বাস পুড়িয়ে ময়মনসিংহে একজনকে মেরেও ফেলেছে। তারপরেও দেখেন কোনো লোক এসছে, তাদের তো কোনো, আপনারা, আমি জানি না, তো এই ইন্ডিয়ান পত্রিকার খালি দেখবেন যে তারা বলেন যে আওয়ামী লীগ বড় পার্টি। আওয়ামী লীগের সাপোর্টটা কই? খবর কাগজে দেখা যাচ্ছে জেলে থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আর আওয়ামী লীগ খালি অনলাইনে আছে, এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে, তো ওইখান থেকে একটু হাম্বি তাম্বি করে আর কি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।